মন্ত্রী সাহেবের সেলুন কারে আরো একজন বলল, থ্যাংক গড। সেই একজন মন্ত্রী সাহেবের আদরের শালিকা যমুনা। তার থ্যাংক গড বলার পিছনের কারণ গান বাজনা শুরু হতে যাচ্ছে। ব্যান্ডের নানা লম্বা চুলের ছেলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিজেকে তৈরি করছে। সে অস্বাভাবিক চিকুন গলায় বলল, শুরু করব ফিউশন ঠাকুর দিয়ে। ব্যান্ডের সুরে রবীন্দ্রসঙ্গীত নামে নতুন এক জিনিসও শুরু হয়েছে। এর মধ্যে কিছু ইংরেজি এবং হিন্দি কথাবার্তাও আছে। মহাফিউশন যাকে বলে। অল্প সময়ে তরুণ তরুণীদের হৃদয় এই সঙ্গীত হরণ করে নিয়েছে। ব্যান্ডের পরিচালক যমুনার দিকে তাকিয়ে বলল, আপা, এই গানটায় সবাইকে অংশ নিতে হবে। যমুনা বলল, কিভাবে অংশ নিব? আমি তো গান জানি না। গান জানতে হবে না, গানের মাঝখানে যতবার আমি হাততালি দেব ততবার আপনারাও সবাই বলবেন, ঠেকায় মাথা। হাতের ইশারা না করা পর্যন্ত ঠেকায় মাথা বলতেই থাকবেন। সুর নিয়ে চিন্তা করবেন না, যে যেভাবে চান বলবেন। যমুনা আনন্দিত চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল, কি মজা! এই মজা না? যমুনার স্বামী বলল, মজা বললেই তো মনে হচ্ছে। যমুনা তার বোনের দিকে তাকিয়ে বলল, দুলাভাই জয়েন করবে না? সুরমা বললেন, ওর শরীরটা খারাপ, ওই যে অ্যাসিডিটি প্রবলেম। যমুনা বলল, কয়েকবার ঠেকায় মাথা করলে অ্যাসিডিটি ঠিক হয়ে যেত। সুরমা বললেন, তোরা শুরু কর, আমি ওকে নিয়ে আসব। সঙ্গীত শুরু হয়েছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা। My head down on your feet, mother, 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 ঠেকাই মাথা, ঠেকাই মাথা, ঠেকাই মাথা। রবীন্দ্রসঙ্গীত জমে গেছে, ঠেকাই মাথা সুপারহিট হয়েছে। যমুনা আনন্দের স্বামীর গায়ে বারবার গড়িয়ে পড়ছে। আনন্দের তুঙ্গ মুহূর্তে সেলুন কারের বাতি নিভে গেল। বগি ডুবে গেল অন্ধকারে। সুরমা পা টিপে টিপে স্বামীর কাছে গিয়ে বলল, এই বাতি নিভে গেছে তো। খায়ের সাহেব বললেন, দেখতে পাচ্ছি, আমি অন্ধ না। সুরমা বললেন, ট্রেনের লোকজন তো কেউ আসছে না, মোমবাতি চার্জার কিছু দেবে না? না দিলে আমি কি করব? আমার হাতে কি ক্ষমতা আছে? সুরমা বললেন, এরা কি জেনে গেছে? জানতেও পারে। সুরমা বললেন, আমি কিন্তু যমুনাকে কিছু বলিনি, ওদের ট্রিপটা নষ্ট করে লাভ কি? এক সময় যেহেতু জানবে, এক্ষুনি বলে দাও। যমুনা এগিয়ে আসছে, তার হাতে মোবাইল। সে মোবাইল অন করে তার আলোয় সাবধানে এগোচ্ছে। দুলাভাই, বলো, শুনছি। ট্রেনের প্রতিটি কামরায় লাইট আছে, শুধু আমাদেরটাই নেই। আমরা অন্ধকারে বসে আছি। তাই নাকি? হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে আসুন। খোঁজ নিতে হবে না, তুমি বলছো এই যথেষ্ট। মনে হয় ইলেকট্রিক্যাল কানেকশনে কোনো ঝামেলা আছে। কানেকশনে ঝামেলা হলে রেলের লোকজন ছোটাছুটি করবে না? এরা এসে সমস্যা কি জানাবে না? দুলাভাই, আপনি এক্ষুনি রেলমন্ত্রীকে টেলিফোন করুন। এদের সবাই যেন সাসপেন্ড হয়। মন্ত্রী সেলুন কার যাচ্ছে, সেখানে ইলেকট্রিসিটি নেই, ওদের কোনো গরজও নেই। এরা কি ভেবেছে কি? খায়ের সাহেব বললেন, ব্যবস্থা হবে, তোমরা গান বাজনা করতে থাকো। যমুনা বলল, অন্ধকারে কি গান বাজনা হয়? খায়ের সাহেব বললেন, অন্ধকারে গানে অন্য মজা আছে, তোমরা শুরু করো, আমি দেখছি কি করা যায়। গান আবার শুরু হয়েছে। খায়ের সাহেব সিগারেট ধরিয়েছেন। সুরমা আছেন স্বামীর পাশে। অন্যদিন সিগারেট ধরানো নিয়ে নানান কথাবার্তা হয়। আজ চুপচাপ। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? সুরমা বললেন, আমার মন কু ডাকছে। খায়ের সাহেব বিরক্ত গলায় বললেন, যা হবার তা তো হয়ে গেছে, আর কু ডেকে কি লাভ? সুরমা বললেন, সেলুন কারে বাতি নিভিয়ে দেওয়াটা ইচ্ছাকৃত নয় তো? সব কামরায় বাতি জ্বলছে, সেলুন কারে বাতি নেই। এতক্ষণ হয়ে গেল,
কেউ খোঁজ নিতেও আসছে না। খায়ের সাহেব কিছু বললেন না। সুরমা বললেন, কান ধরে উঠবস করিয়েছি, এটার জন্য কিছু না তো। সবাই মিলে ঠিক করেছে আমাদের শিক্ষা দেবে। হতে পারে বাংলাদেশের মানুষ শিক্ষা দিতে পছন্দ করে। আমার ভয় লাগছে। ভয় লাগাই স্বাভাবিক। এই দেশের অনেক মন্ত্রিত্ব চলে যাবার পর পাবলিকের হাতে মার খেয়েছে। মন্ত্রিত্ব যাবার পরে না, পার্টি ক্ষমতা থেকে যাবার পরে কেউ কেউ হয়তোবা ইনসার্টেড হয়েছে। তোমার পার্টি তো এখনো ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকলেও আমি পার্টির গুড বুকে নেই। সবাই জানবে আমাকে লাথি দিলে এখন পার্টি কিছু বলবে না, বরং খুশি হবে। আমি লাথি খাচ্ছি, এই দৃশ্য দেখলে অনেক নেতাকর্মীরাই এখন খুশি হবে। একজনকে কি পাঠাবো? রেলের যে কাউকে নিয়ে আসবে। তুমি কথা বলবে, কথা বলে ঠিক করবে। কথা বলে মানুষকে ভুলাতে তুমি তো ওস্তাদ। কাকে পাঠাবে? বদরুলটাকে। ওই যে ভিডিও করে ওই ছেলেটা। পাঠাও, তবে আমার ধারণা ওকে মেরে তক্তা বানাবে। সুরমা ভীত গলায় বললেন, ওকে মেরে তক্তা বানাবে কেন? নানান কায়দায় কানে ধরে উঠবসের ভিডিও করেছে, ওকে ছাড়বে কেন? আমি হলেও তো মারতাম। মারতে? অবশ্যই। তুমি তুমি আর কি করতে? চেষ্টা করতাম এই অপমান যে মহিলা আমাকে করেছে সবার সামনে তার গালে একটা থাপ্পড় বসাতে। তাহলে কি বদরুলকে পাঠাবো না? পাঠাও, টেস্ট কেস হিসেবে পাঠাও। মার খেয়ে ফেরে কিনা তাই দেখি। সুরমা ভীত গলায় বললেন, তোমার সঙ্গে রিভলভার আছে না? আছে, গুলি মাত্র 6টা, সিন্ধুতে বিন্দু। তুমি তো আর গুলি করতে যাচ্ছ না, অস্ত্র হাতে থাকাটাই ভরসা। খায়ের সাহেব বললেন, মাঝে মাঝে অস্ত্র থাকলে সমস্যা, নিজের অস্ত্রে নিজেই বধ। টান দিয়ে রিভলভার নিয়ে সেই রিভলভারের গুলি। সুরমা বললেন, আজে বাজে কথা বলছো কেন? ভালো কথা মুখ দিয়ে বের হচ্ছে না। খায়ের সাহেব মোবাইল টেলিফোন বের করে বোতাম টিপতে শুরু করলেন। সুরমা বললেন, কাকে টেলিফোন করো? খায়ের সাহেব তিক্ত গলায় বললেন, কাকে ফোন করছি তোমাকে বলতে হবে কেন? কাকে টেলিফোন করেছি জানার তোমার প্রয়োজনটা কি? জানলে অসুবিধা কি? অসুবিধা আছে, সব ইনফরমেশন সবার জন্যে না। আমি তোমার স্ত্রী। খায়ের সাহেব বললেন, তুমি আমার সামনে থেকে যাও। তুমি ক্রমাগত আমাকে বিরক্ত করে যাচ্ছ। আমার 40 গজের ভেতর যেন তোমাকে না দেখি। সুরমা হতভম্ব গলায় বললেন, যদি না যাই তাহলে কি করবে? মারবে? খায়ের সাহেব বললেন, হ্যাঁ মারবো। তোমার বোন আর বোনের স্বামী ওই বান্দরটার সামনে চড় মারবো। অন্ধকার হলে ওরা দেখতে পাবে। সুরমা কাঁদো কাঁদো গলায় বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বান্দর বলছো কাকে? খায়ের সাহেব বিকট শব্দে ধমক দিলেন, গেট লস্ট ইউ পিগ। গান থেমে গেল। সবাই সুরমার দিকে তাকিয়ে আছে। যমুনা ভীত গলায় বলল, আপা কি হয়েছে? সুরমা স্বাভাবিক গলায় বললেন, তোর দুলাভাই টেলিফোনে কাকে যেন ধমকাচ্ছে। ভিডিওর বদরুল কোথায়? আমার কাছে আসতে বলতো। সুরমা এগিয়ে গেলেন গানের দলের কাছে। তিনি এলোমেলো ভঙ্গিতে পা ফেলছেন, নিজেকে দ্রুত সামলাতে চেষ্টা করছেন। এখনো সামলাতে পারেননি, তবে পারবেন। আবুল খায়ের টেলিফোন করেছেন পূর্তমন্ত্রীকে। রিং হচ্ছে, কেউ টেলিফোন ধরছে না। রিং হতে হতে টেলিফোন থেমে গেল। একটা সময় ছিল, দ্বিতীয় রিং শেষ হবার আগেই পূর্তমন্ত্রী বলতেন, গ্রেট খায়ের ভাই, কি ব্যাপার? বান্দা হাজির। এখন সময় ভিন্ন। খায়ের ভাইয়ের গ্রেটনেস বলে কিছু নেই, তার টেলিফোন ধরতে হবে না। আবুল খায়ের আবার টেলিফোন করলেন। তার মাথায় রক্ত উঠে গেছে। তিনি ঠিক করেছেন টেলিফোন করেই যাবেন। ব্যাটা যতক্ষণ না ধরবে ততক্ষণই টেলিফোন বাজতে থাকবে। শালার বাচ্চা শালা। ভিডিও ম্যান বদরুল ফুরফুরে মেজাজে এগাচ্ছে। তার হাতে ভিডিও ক্যামেরা না থাকায় হাত খালি খালি লাগছে। শরীর ভার শূন্য। মনে হচ্ছে অফিস শেষ হয়েছে, এখন তার ছুটি।
ভিডিও ক্যামেরা হাতে থাকা মানেই অফিস। এক একজনের অফিস এক এক রকম। কবির অফিস তার কাঁধের চোলায়, ভিডিও ম্যানের অফিস ভিডিও ক্যামেরায়, লেখকের অফিস তার মাথায়। সেলুন কার পার হয়েই সে ঢুকলো ডায়নামো কারে। বিকট সব যন্ত্রপাতি, শো শো শব্দ হচ্ছে। তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি, বিভিন্ন কামরায় চলে যাচ্ছে। শুধু তাদের কামরাতেই আলো নেই। কিছু দূর এগোতেই রেলের কিছু লোকজন দেখা গেল, গোল হয়ে বসে চা খাচ্ছে। ক্রিমিনালটাকে দেখা যাচ্ছে না, সবাই অপরিচিত। বদরুল বলল, হ্যালো, আপনারা রেলের লোক? সবাই একসঙ্গে তাকালো, কেউ জবাব দিল না। বদরুল কঠিন গলায় বলল, মন্ত্রী মহোদয় আমাকে পাঠিয়েছেন। উনি জানতে চেয়েছেন সেলুন কার অন্ধকার কেন। অলরেডি রেলের বড় বড় অফিসারের কাছে টেলিফোন চলে গেছে। দলের একজন, গোলমুখ গোপ আছে, বডি বিল্ডারের মতো চেহারা, চায়ের কাপে শব্দ করে চুমুক দিয়ে বলল, আপনি কে? বদরুল বলল, আমি কে তা দিয়ে আপনার প্রয়োজন কি? ধরে নিন আমি মন্ত্রী মহোদয়ের পিএস। আপনার নাম বলেন। আপনাকে নাম বলতে যাব কেন? বদরুলের কথা শুনে সেই লোক চায়ের কাপ মেঝেতে রেখে শান্ত ভঙ্গিতে উঠে এলো। বদরুল কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড শব্দে চড় বসালো। বদরুল ছিটকে পেছনের বেঞ্চে পড়ে গেল। বসে থাকা সবাই আনন্দে হেসে উঠল। বডি বিল্ডার টাইপ লোকটা বলল, এখন প্রশ্ন করলে জবাব দিবে, তেড়িবেড়ি করবে না। তোর নাম কি? বদরুলের কপাল ফেটে গেছে, টপ টপ করে রক্ত পড়ছে। সে কপালের রক্ত মুছে হতভম্ব গলায় বলল, এইসব কি? আপনারা সবাই আন্ডার অ্যারেস্ট। এক্ষুনি রেল পুলিশ আসবে, সবাইকে ডিটেনশনে যেতে হবে। এই হারামির পুত, যা জিজ্ঞেস করব জবাব দিবি। তোর নাম কি? বদরুল। তুই করস কি? আমি ভিডিও ম্যান, ভিডিও করি। সবুরের ভিডিও তুই করছিস, আর এবার তোর ভিডিও করা হবে। এই তোমরা হারামির বাচ্চাটা জামা কাপড় খুলে ফেলে একে ন্যাংটা করো, ন্যাংটা ভিডিও হবে। বদরুল চেঁচিয়ে বলল, কি বলেন? এরে পুরো ন্যাংটা করে ফেরত পাঠাও, তারা বুঝুক ঘটনা কি। বদরুল বলল, আমি মন্ত্রী মহোদয়ের লোক। রাগ বেটা মন্ত্রী মহোদয়, তোর মন্ত্রীর পাছায় এখন বাস, সে আর মন্ত্রী নাই। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তোকে ন্যাংটা অবস্থায় ছাড়বো। তুই তোর মন্ত্রীকে বলবি, সবুরকে যে কান ধরে উঠবস করিয়েছে তাকেও কান ধরে উঠবস করতে হবে। তোকে ন্যাংটা অবস্থায় দেখলে তারা বুঝবে খবর ভালো না, আমরা মানুষ খারাপ। বদরুল বুঝতেই পারেনি যে তাকে সত্যি সত্যি নগ্ন করে ফেলা হবে। সে হা হয়ে গেল। দাঁড়িয়ে থাকবি না, যা। মন্ত্রী মহোদয় তোকে যেন ঠিকমতো দেখতে পাই, সেজন্য কিছুক্ষণের জন্য সেলুন কারের কারেন্ট দেওয়া হবে। এই, তুই রওনা হ। ন্যাংটো হাত দিয়ে ঢাকাঢাকি করার চেষ্টা করবি না, চেষ্টা করলে হাত কেটে ফেলে দেব। বদরুল কাতর গলায় বলল, আমি এইভাবে যেতে পারবো না ভাই, আপনাদের পায়ে ধরি। পায়ে ধরে লাভ নেই, তুই এখন রওনা দে। এখন রওনা না দিলে তোকে কি করা হবে সেটা তোর কানে কানে বলবো। তুই সঙ্গে সঙ্গে রওনা হবি, দৌড়াইয়া যাবি। বলেই হা হা করে হাসতে লাগলো। সবাই হাসছে। বদরুল আতঙ্কে জমে গেল। ব্যাপারটা সত্যি ঘটেছে নাকি এটা কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন, তা সে বুঝতে পারছে না। বডি বিল্ডার উঁচু গলায় বলল, সেলুন কারে কারেন্ট দাও। একজন কি একটা হাতলে চাপ দিল। সেলুন কারে বাতি জ্বলছে। একসঙ্গে সবাই হৈ হৈ করে উঠল। যমুনা হাততালি দিচ্ছে। যমুনার দেখাদেখি অন্যরাও হাততালি দিচ্ছে। ব্যান্ডের একজন খুব দ্রুত ড্রামে কয়েকটা বাড়ি দিল। বিপুল হাততালির ভেতর বদরুল ঢুকলো ঘরে। সেলুন কারে হঠাৎ যেন বজ্রপাত হলো। আশরাফ মার পাশে বসে আছে। সাজেদা শান্ত। দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেও কেঁদে বুক ভাসিয়েছেন। তিনি হটপট খুলে খাবার বের করছেন। খাবার প্লেট, ন্যাপকিন বের হয়েছে। আচারের কোটা, কাঁচামরিচ। আয়োজনে কোনো খুঁত নেই। একটা কাসুন্দির শিশিও দেখা যাচ্ছে।
সাজেদা বললেন, বৌমা আবার কোথায় গেল? ঘরের বউ হুটহাট করে বেড়াতে বের হওয়া আমার পছন্দ নয়। বৌমাকে ডেকে আন। আশা বলল, মা, তুমি বৌমা পেলে কোথায়? চিত্রা এই ট্রেনের একজন যাত্রী। কিছুক্ষণ আগে তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে। আমার সঙ্গে ফাইজলাম করবি না। তোকে যা বলছি তাই কর। বৌমাকে ডেকে নিয়ে আয়। মা, তুমি কি সত্যি সত্যি ভাবছো সে তোমার বৌমা, নাকি ইচ্ছা করে এটা নাটক করছো? সাজেদা বললেন, এত বড় সাহস তোর! তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? আমি আমার বৌমাকে চিনব না? মা, তোমাকে 2টা ট্যাবলেট দিচ্ছি। ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো। তোমার ঘুম দরকার। আমার সঙ্গে ডাক্তারি ফলাচ্ছিস? ফেল করা ডাক্তার। ফেল করা ডাক্তার মানে? নকল করে ধরা পড়লি মনে নাই? প্রিন্সিপাল তোকে বের করে দিল। মা, তুমি এসব কি বলছো? তুই আমাকে দিয়ে প্রিন্সিপালের পায়ে ধরালি। একজন মানুষের সামনে কতটা নিচু তুই আমাকে করলি, বদমাস ছেলে! মা, তোমার অবস্থা তো খুবই কাহিল। কি গল্প পাচ্ছ? এরকম গল্প তোমার মাথায় আসছে কেন? আমি 2টা সাবজেক্টে হাইয়েস্ট পাওয়া গোল্ড মেডেল তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম, মনে নেই? মনে আছে। তাহলে এসব কি বলছো? আর বলবো না। মাথা ঠিক হয়েছে? হা কর, তোর মুখে ভাত দেই। আশা ভা করল। সাজেদা ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বললেন, আজ তুই আমার হাতে খাবি। তোর হাত নোংরা করার দরকার নেই। আশাব কিছু বলল না। সাজেদা বললেন, তুই মাঝে মাঝে এমন গাধার মতো কাজ করিস। গাধার মতো কি কাজ করলাম? বৌমাকে নিয়ে প্রথম যাচ্ছিস। তোরা দুজন যাবি এক কামরায়, আমি যাব আলাদা। তা না, 3জন একসাথে যাচ্ছি। বেচারির মনটা তো এই জন্যই খারাপ হয়েছে। একটু পরপর তোর খোঁজে যাচ্ছে। ওর মনের ভাব আমি পরিষ্কার বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালো। মা, আমাকে আর খাইয়ে দিতে হবে না। যথেষ্ট হয়েছে, এখন তুমি খাও। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? বৌমাকে রেখে আমি খেয়ে ফেললে সে কি মনে করবে? বাপ নেই, মা নেই, একটা মেয়ে, স্নেহের কাঙ্গাল। আশা বিড়বিড় করে বলল, মহা বিপদ। সাজেদা বললেন, খাওয়া শেষ করে তুই বৌমাকে খুঁজে আনবি। আমি কামরা ছেড়ে দেব। তোরা দুজন এখানে ঘুমাবি। আদর ভালোবাসা করতে চাইলে করবি। হুট করে আমি তোদের কামরায় ঢুকবো এরকম ভুলেও মনে করবি না। এই বুদ্ধি আমার আছে। অবশ্যই সেই বুদ্ধি তোমার আছে। ভাত চাবাচ্ছিস না কেন? মুখে দিচ্ছিস আর কোত করে গিলে ফেলছিস। ভালো করে চাবাতে হবে না। আচার খাবি? একটু আচার দেই। আশা বিড়বিড় করে বলল, ও গড, ও গড। চিত্রা রশিদ সাহেবের পাশে বসে আছে। তার চোখ উজ্জ্বল। সে আগ্রহ নিয়ে কথা শুনছে। বিজ্ঞানের অতি জটিল সব বিষয় এই মানুষ এত সহজে কিভাবে বলছে সে বুঝতে পারছে না। তার কাছে এখন মনে হচ্ছে পৃথিবীতে জটিল বলে কিছু নেই। রশিদ সাহেব বললেন, মা, আমাকে তুমি বলো, একটা আপেল 3 ডাইমেনশনাল বডি না? এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে না? চিত্রা বলল, জি, অবশ্যই। রশিদ সাহেব বললেন, আপেলের খোসাটা কিন্তু 2 ডাইমেনশন। আপেলের খোসার আছে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। চিত্রা বলল, জি চাচা। রশিদ সাহেব বললেন, তুমি কি এখন বুঝতে পারছো একটি 3 ডাইমেনশনাল বস্তুকে একটি 2 ডাইমেনশনাল বস্তু ঘিরে রেখেছে? জি। এটা যে সম্ভব নিশ্চয়ই বুঝতে পারছো? পারছি। রশিদ সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, এই লজিকে আমি যদি বলি 3 ডাইমেনশনাল কোনো বস্তু দিয়ে 4 ডাইমেনশনাল কোনো জগৎকে আটকে রাখা সম্ভব, তাহলে কি বিশ্বাস করবে? চিত্রা চিন্তিত গলায় বলল, বিশ্বাস করাই তো উচিত। রশিদ সাহেব বললেন, তোমার কাছে কোনো কিছু যদি অস্পষ্ট মনে হয় আমাকে বলবে। বিজ্ঞান অস্পষ্টটা পছন্দ করে না, যদিও হায়ার সায়েন্স পুরোটাই অস্পষ্ট। কেন? হায়ার সায়েন্স বিগ ব্যাং এর আগে কি হচ্ছে বলতে পারছে না, সময় কি সুষ্ঠুভাবে বলতে পারছে না, অতীত এবং ভবিষ্যৎ কি বলতে পারছে না।
সময়কে সুষ্ঠুভাবে বলতে পারছে না, অতীত এবং ভবিষ্যৎ কি বলতে পারছে না। হায়ার সায়েন্স হঠাৎ বলছে হলোগ্রাফিক ইউনিভার্সের কথা। হলোগ্রাফিক ইউনিভার্সের কথা শুনেছ? না। বলবো? অবশ্যই বলবেন। মূল ডিসকাশন থেকে আমি কিন্তু সরে যাব। মূল ডিসকাশনে পরে যাবেন, হলোগ্রাফিক ইউনিভার্সটা কি সেটা আগে বলুন। রশিদ সাহেব বললেন, এই হাইপোথিসিসে বিশ্ব ব্রহ্মাণ্ড হলো হলোগ্রাম ছাড়া আর কিছুই না। খোলা দরজায় বসির মাথা বের করে বলল, বিরাট একটা সমস্যা হয়েছে। আপা, আপনি কি ডাক্তার? চিত্তা বলল, না তো, আশরাফ সাহেব ডাক্তার। বশির বলল, একজন মহিলা ডাক্তার দরকার। 5 নম্বর কেবিনে এক মহিলার ডেলিভারি পেইন শুরু হয়েছে। ওনার হাজবেন্ড মাওলানা। উনি লেডি ডাক্তার ছাড়া তার স্ত্রীকে দেখাবেন না। আমি পুরো ট্রেন খুঁজে এসেছি, কোনো লেডি ডাক্তার নেই। রশিদ সাহেব বললেন, ডাক্তারের আবার পুরুষ আর মহিলা কি? ডাক্তার হলো ডাক্তার। আমি মাওলানার সঙ্গে কথা বলি, ওনাকে বুঝিয়ে বলি। বশির বলল, উনি বুঝমানার লোক না স্যার, কঠিন মাওলানা। রশিদ সাহেব বললেন, নিশ্চয়ই কেউ তাকে ঠিকমতো লজিক দিতে পারেনি। মানুষ এমনভাবে তৈরি যে লজিকের কাছে স্যারেন্ডার করতেই হয়। উনি যেমন মাওলানা, আমিও তেমন তার্কিক। বশির বলল, আপনার কথা ওনাকে বলে দেখি, উনি কথা শুনতে রাজি হন কি না। রশিদ সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ইন্টারমিডিয়েট কারোর প্রয়োজন দেখছি না। আমি সরাসরি কথা বলবো, তুমি আমাকে নিয়ে চলো। চিত্তা বলল, চাচা, আমিও আসি, আপনার লজিক শুনবো। রশিদ সাহেব বললেন, এসো। মাওলানা কামরার বাইরে দাঁড়িয়ে আছেন। তার কপালে ঘাম, তবে চোখ মুখ কঠিন। তার একটা হাত পাঞ্জাবির পকেটে ঢোকানো, মনে হচ্ছে ওই হাতে তসবি। কেবিনের দরজা বন্ধ, নারী কণ্ঠের চাপা কাটানি শোনা যাচ্ছে। রশিদ উদ্দিন এগিয়ে গেলেন, চিত্তা গেল তার পিছু পিছু। মাওলানা ভুরু কুঁচকে তাকালেন। রশিদ সাহেব বললেন, আসসালামু আলাইকুম। মাওলানা শীতল গলায় বললেন, ওয়ালাইকুম সালাম। রশিদ উদ্দিন বললেন, আপনার স্ত্রীর লেবার পেইন শুরু হয়েছে বলে শুনেছি। এইটাই কি আপনাদের প্রথম সন্তান? জি। ছেলে না মেয়ে? কি করে বলবো, সন্তানই তো এখনো হয় নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আগে ভাগে জানার ব্যবস্থা আছে। মাওলানা সাহেব বললেন, আল্লাহ পাক যদি চাইতেন আমরা আগে ভাগে জানি, তাহলে মেয়েদের পেটের চামড়া পাতলা কাচের মতো বানাতেন, আমরা পেটের ভেতরে সন্তান দেখতে পেতাম। রশিদ উদ্দিন বললেন, আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছেন যেন অজানাকে জানতে পারে, সূরা আল ইমরানে আছে। মাওলানা বললেন, আমি আপনার সঙ্গে তর্কে যাব না। আমি বুঝতে পারছি আপনি তর্কে আমাকে পরাস্ত করার আনন্দ পেতে চান। আনন্দ আপনাকে দিতাম, আগেই পরাজয় মানলাম। রশিদ উদ্দিন বললেন, একজন পুরুষ ডাক্তার আমার সঙ্গে আছেন। আমি আমার স্ত্রীর পর্দা নষ্ট করব না, কোনো পুরুষ ডাক্তার তাকে দেখাবো না। আপনার সিদ্ধান্তের কারণে আপনার স্ত্রী বা সন্তানের সমূহ ক্ষতি হতে পারে, দুর্ঘটনা ঘটে তারা মারাও যেতে পারে। যদি মারা যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তাদের আয়ু দেন নাই। জনাব, আপনার সঙ্গে বাক্য আলাপ করব না, গোস্তাকি নিবেন। আমার মন অস্থির, তর্ক করার মতো অবস্থায় আমি নাই। মাওলানা কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। চিত্তা বলল, চাচাজি, উনি তো কোনো লজিকই শুনবেন না। রশিদ উদ্দিন বললেন, এরকম হয়। এই মাওলানা নিশ্চয়ই লজিকের কারণে অনেকবার আহত হয়েছেন, যে কারণে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বড় বড় বিজ্ঞানীদের মধ্যে এই জিনিস দেখা যায়। অন্য বিজ্ঞানীদের লজিক যাতে শুনতে না হয়, তার জন্য নিজে লজিক থেকে সরে যান। চিত্তা বলল, আমরা এখন কি এখানে দাঁড়িয়ে থাকবো? রশিদ উদ্দিন বললেন, আমি দাঁড়িয়ে থাকবো, মাওলানা আবার যখন বের হবেন তাকে ধরবো। ভালো কথা, তোমার কাছে কোনো রকম কয়েন আছে? কেন বলুন তো? তোমাকে একটা ম্যাজিক দেখাবো। এখন দেখাবেন? এইখানে? হোয়াই নট?
চিত্রা হ্যান্ডব্যাগ খুলে কোনো কয়েন পেল না। রশিদ উদ্দিন বললেন, কারুর কাছ থেকে খুঁজে একটা কয়েন নিয়ে আসো তো। বিস্মিত চিত্রা কয়েনের খোঁজে বের হলো। মানুষটা কি পাগল? এই অবস্থায় কেউ ম্যাজিক দেখানোর জন্য কয়েন খোঁজে? বেশিরভাগ বিখ্যাত মানুষ এক্সেন্ট্রিক। এই এক্সেন্ট্রিসিটির কতটা সত্যি আর কতটা ভান। আমি আর 10টা স্বাভাবিক মানুষের মতো না। আমি আলাদা, অন্যরকম। এই ধারণা বিখ্যাত মানুষরাই দিতে চেষ্টা করেন। সাধারণ মানুষদের এইসব নিয়ে মাথা ব্যথা নেই। আমি যা আমি তাই। টেক মি অর লিভ মি। চিত্রা থমকে দাঁড়ালো। ডাক্তার আশাব। তার মুখ চিন্তিত। চিত্রা বিস্মিত। এই ভদ্রলোক এত সহজে তাকে চিত্রা ডাকছে, যেন সে তার ঘরের কেউ। আশাব বলল, আমার মায়ের মাথা পুরোপুরি গেছে। ব্রেনের নিউরন কানেকশনে 40% মনে হয় অফ হয়ে গেছে। পরিচিত জগৎ সম্পর্কে যেখানে ইনফরমেশন থাকে সেটা মনে হচ্ছে এখন হ্যাক হয়ে গেছে। আপনাকে চিনতে পারছেন না? আমাকে এখনো চিনতে পারছেন, তবে কিছুক্ষণ পরে মনে হয় চিনতে পারবেন না। চিত্রা বলল, কিছু মনে করবেন না, আপনাকে কিন্তু খুশি খুশি লাগছে। আশা বলল, ঠিক ধরেছেন, বিচিত্র কারণে আমি ফান পাচ্ছি। কেন পাচ্ছি নিজেও জানি না। চিত্রা বলল, আমি জানি। আশা বিস্মিত হয়ে বলল, আপনি কিভাবে জানবেন? চিত্রা কঠিন গলায় বলল, আপনার মা আমাকে বৌমা বৌমা করছেন, এই বিষয়টাতে আপনি ফান পাচ্ছেন। যে কোনো মেয়েকে স্ত্রী হিসেবে কল্পনা করতে ছেলেরা ভালোবাসে এবং ফান পায়। আশা বলল, আর মেয়েরা কিসে ফান পায়? মেয়েরা বিয়ের আগে কোনো পুরুষকে স্বামী ভেবে ফান পায় না। তার প্রেমিককেও সে বিয়ের আগ পর্যন্ত স্বামী হিসেবে ভাবে না। আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি যুক্তি খোঁজার চেষ্টা করছেন। আপনার সঙ্গে কথা কাটাকাটি খেলার শখ এই মুহূর্তে হচ্ছে না। আপনার কাছে যদি কয়েন থাকে, আমাকে একটা কয়েন দিন। কয়েন দিয়ে কি করবেন? ম্যাজিক দেখব। রশিদ সাহেব ম্যাজিক দেখাবেন। আশাব কয়েন বের করতে করতে ক্ষীণ স্বরে বলল, আমার মা আপনাকে ছাড়া ডিনার করবেন না। চিত্রা বলল, না করলে নাই। একজন অসুস্থ মানুষ, তার দিকটা দেখবেন না? আমি অসুস্থ।